ইরান যুদ্ধে জড়িয়ে পরাজয়ের মুখে মার্কিন বাহিনী, সুযোগ বুঝে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া পুতিন। রুশ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে সিরিয়ার সঙ্গে চুক্তি। হরমুজ ঘিরে অচলাবস্থার মধ্যেই নিজেদের নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাচ্ছে তেহরান। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব পদে নিয়োগ পেল আইআরজিসির চৌকস কমান্ডার মোহসেন রেজাই। গাজায় আগ্রাসন চালিয়ে বিশ্বজুড়ে একঘরে হয়ে পড়ছে নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে জেগে উঠছে পশ্চিমা বিশ্বের বহু দেশ। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে যুক্তরাষ্ট্র স্পেনে লাখো মানুষের বিক্ষোভ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে মাঠে নামছে 50,000 কোরীয় সেনা। অভিযোগ কিয়েভের। সহ্যের সীমা বোঝাতে পারমাণবিক বোমা প্রদর্শন করল পুতিন বাহিনী। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠছে, ঠিক তখন অঞ্চলটিতে নিজেদের অবস্থান আরও শক্ত করার পথে রাশিয়া। সিরিয়ায় থাকা দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে মস্কোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দামেস্ক। নতুন চুক্তিতে যৌথ সামরিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে হোমেমিম বিমান ঘাঁটি ও তারতুস নৌঘাঁটি। আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় রাশিয়ার এই প্রত্যাবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ ইঙ্গিত দিচ্ছে। প্রায় 1.5 বছর ধরে আলোচনার পর সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছে মস্কো ও দামেস্ক। চুক্তির আওতায় সিরিয়ার উপকূলে থাকা হোমেমিম বিমান ঘাঁটি ও তারতুস নৌঘাঁটিকে যৌথ সামরিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কেন্দ্রে রূপান্তরের কথা বলা হয়েছে। অর্থাৎ আসাদ সরকারের পতনের পরও সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি পুরোপুরি শেষ হচ্ছে না, বরং নতুন কাঠামোর অধীনে তা বহাল থাকার পথ তৈরি হয়েছে। চুক্তি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ 3 মাস সময় নির্ধারণ করেছে দুই পক্ষ। এই সময়ের মধ্যে দুটি ঘাঁটির বেসামরিক স্থাপনাগুলো সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হবে। তবে সামরিক কার্যক্রমের বিষয়ে রাশিয়া এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। দামেস্কের দাবি, এই সমঝোতার মাধ্যমে সিরিয়ার ভূখণ্ড ও রাষ্ট্রীয় সম্পদের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি চুক্তির আওতাভুক্ত স্থাপনা পরিদর্শনও করেছেন। সিরিয়ার 13 বছরের গৃহযুদ্ধে রাশিয়া ছিল বাশার আল আসাদের অন্যতম প্রধান মিত্র। মস্কোর সামরিক সহায়তায় দীর্ঘদিন আসাদ সরকারকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে 2024 সালের শেষ দিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনীতিতে বড় পরিবর্তন আসে। এরপরও সিরিয়ায় নিজেদের অবস্থান ধরে রাখতে সক্রিয় থাকে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন সিরীয় নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেন। প্রেসিডেন্ট আহমেদ আল শারাও ক্ষমতায় আসার পর 2 বার মস্কো সফর করেছেন। একসময় সিরিয়া জুড়ে রাশিয়ার শতাধিক সামরিক অবস্থান থাকলেও বর্তমানে হোমেমিম ও তারতুসি দেশটিতে তাদের প্রধান সামরিক ঘাঁটি। নতুন সমঝোতায় এই দুই ঘাঁটির ভবিষ্যৎ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের মারমুখী হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বহাল রাখার এই সমঝোতা মস্কোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভূমধ্য সাগরের উপকূলে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূ রাজনীতিতে প্রভাব বাড়ানোর সুযোগও তৈরি হয়েছে রাশিয়ার সামনে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন এনেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইআরজিসির সাবেক দীর্ঘমেয়াদী কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাইকে। শুধু সচিব নয়, কাউন্সিলে মুজতবা খামেনির প্রতিনিধির দায়িত্ব পালন করবেন এই রেজাই। ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল। কারণ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল শুধু একটি পরামর্শক সংস্থা নয়, বরং দেশের কৌশলগত নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি সমন্বয়, পরমাণু নীতির মতো স্পর্শকাতর বিষয়ে রাষ্ট্রীয় ঐকমত্য তৈরি এবং এসব সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার অনুমোদনের জন্য উপস্থাপন করা কাউন্সিলটির অন্যতম প্রধান দায়িত্ব। অনুমোদনের পর এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনাও দেওয়া হয় এখান থেকেই। রেজাই এ পদে স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ বাঘের জোলখাদরের। মার্চে আলী লারিজানি নিহত হওয়ার পর জোলখাদরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন তাকে সরিয়ে রেজাইকে আনার পাশাপাশি জোলখাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা করেছেন মুজতবা খামেনি।
ইরানের নিরাপত্তা পরিষদের এই পদে এর আগে দায়িত্ব পালন করেছেন দেশটির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। 2005 থেকে 2007 এবং দ্বিতীয় মেয়াদে 2025 থেকে মৃত্যুর আগ পর্যন্ত পদটিতে দায়িত্বরত ছিলেন আলী লারিজানি। 2007 থেকে 2013 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন সাইদ জলিলি, যিনি একই সময়ে ইরানের প্রধান পারমাণবিক আলোচকও ছিলেন। আর সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি 1989 থেকে 2021 সাল পর্যন্ত কাউন্সিলের সদস্য ছিলেন। তবে রেজাইর পরিচয় তাদের অনেকের চেয়ে কিছুটা আলাদা। তার রাজনৈতিক ক্যারিয়ারের বড় অংশই কেটেছে সামরিক কাঠামোর ভেতর। 1979 সালের ইসলামী বিপ্লবের পর আইআরজিসি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। 1981 সালে মাত্র 27 বছর বয়সে আইআরজিসির কমান্ডার ইন চিফ হন এবং টানা 16 বছর বাহিনীটির নেতৃত্ব দেন। ইরান ইরাক যুদ্ধের সময় তার নেতৃত্বে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালিত হয়। পাশাপাশি আইআরজিসির সামরিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখেন তিনি। পরবর্তী সময়ে রেজাই এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য হন এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফলে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা সম্পন্ন একজন সাবেক আইআরজিসি প্রধানকে জাতীয় নিরাপত্তার কেন্দ্রীয় কাঠামোর শীর্ষে ফিরিয়ে আনার সিদ্ধান্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত, ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সময়ে রেজাইর মতো অভিজ্ঞ সামরিক কর্মকর্তার হাতে নিরাপত্তা পরিষদের নেতৃত্ব তুলে দেওয়া ইরানের ভবিষ্যৎ নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে সামরিক অভিজ্ঞতার গুরুত্ব বাড়ার ইঙ্গিত দিচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে। হঠাৎ ইসরায়েল বিরোধী মনোভাব থেকে সরাসরি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমা বিশ্বের রাজপথ। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও তেল আবিবে অস্ত্র সরবরাহ বন্ধ এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছে কয়েক লাখ মানুষ। যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও কানাডা সহ বিভিন্ন দেশে একের পর এক বিক্ষোভে মুখরিত শহরগুলোর রাজপথ। যুক্তরাজ্যে বিশাল বিক্ষোভে অংশ নেন কয়েক লাখ মানুষ। বিক্ষোভকারীরা দেশটির সরকারকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে ইসরায়েলি হেফাজতে থাকা ফিলিস্তিনি চিকিৎসক ডাক্তার হুসাম আবু সুফিয়ার মুক্তির দাবিও তোলেন তারা। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে ফ্রি প্যালেস্টাইন সহ নানা স্লোগানে গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজেও ফিলিস্তিনের সমর্থনে নামে মানুষের ঢল। ফিলিস্তিনের স্বাধীনতা, ন্যায় বিচার ও জবাবদিহিতার দাবিতে স্লোগান দেন তারা। ইয়র্কশায়ারেও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত এবং ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানানো হয়। শুধু যুক্তরাজ্য নয়, জার্মানির হ্যানোভারও গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। ঐক্য ও সংহতির বার্তা নিয়ে বিক্ষোভ করেন তারা। কানাডার রাজধানী অটোয়াতেও ফিলিস্তিনের সমর্থনে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট হিল সহ শহরের বিভিন্ন সড়কে জড়ো হন বিপুল সংখ্যক মানুষ। এদিকে স্পেনের রাজধানী মাদ্রিদেও ফিলিস্তিনের সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। 9 আগস্ট হাজারো মানুষ মিছিল নিয়ে রাস্তায় নামে। তাদের কণ্ঠে ছিল ফ্রি প্যালেস্টাইন ও গণহত্যা বন্ধ করা সহ বিভিন্ন স্লোগান। গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহিতার দাবিও তোলেন তারা। পশ্চিমা বিশ্বের রাজপথে একের পর এক বিক্ষোভ ইসরায়েলের জন্য বাড়াচ্ছে আন্তর্জাতিক জনমতের চাপ। গাজা ইস্যুতে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে ধারাবাহিক জনসমর্থন ও বিক্ষোভ নতুন করে চাপ তৈরি করছে ইসরায়েলি সরকারের উপর। আর এই ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ কতটা প্রভাব ফেলবে নেতানিয়াহু সরকারের নীতিতে তা স্পষ্ট না হলেও বিক্ষোভকারীদের বক্তব্য, ফিলিস্তিনিদের জন্য তাদের আন্দোলন থামবে না। এমনকি ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় না আনা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই আরও বড় পরিসরে মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতদিন রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার ভূমিকা মূলত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মধ্যেই সীমিত থাকলেও এবার সেই সহযোগিতা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার দিকে এগুচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়ার হয়ে যুদ্ধে নামতে পারে উত্তর কোরিয়ার 50,000 সেনা।
জেলেনস্কির এই দাবির মধ্যেই রাশিয়ার পশ্চিমাঞ্চলে উত্তর কোরিয়ার একটি মিসাইল ইউনিট মোতায়েনের তথ্য দিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিটটিতে থাকতে পারে 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 6টি লঞ্চার। এর আগে 2024 সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় 14,000 উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছিল। পাশাপাশি পিয়ংইয়ং রাশিয়াকে দিয়েছে লাখ লাখ আর্টিলারি ও মর্টাল শেল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম। এমন পরিস্থিতিতে রাশিয়ার সামরিক সক্ষমতা যখন উত্তর কোরিয়ার সেনা ও অস্ত্র সহায়তায় বাড়ছে, তখন নিজেদের ঘাটতি পূরণে মিত্রদের দিকে আরও জোরালোভাবে তাকাতে হচ্ছে ইউক্রেনকেও। বিশেষ করে রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন জেলেনস্কি। শুধু দক্ষিণ কোরিয়া নয়, ইউক্রেনের অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করতে এগিয়ে আসছে তুরস্ক। মার্কিন কংগ্রেসের নথি অনুযায়ী তুরস্ক থেকে 70টি ATACMS ক্ষেপণাস্ত্র, 12টি M270 রকেট লঞ্চার, 47,000 আর্টিলারি শেল এবং 2,000-এরও বেশি ক্লাস্টার বোমা কেনার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। তবে মার্কিন অনুমোদন পেলেই কার্যকর হবে এই অস্ত্র চুক্তি। অন্যদিকে কূটনৈতিক ও সামরিক সমীকরণ বদলালেও যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকেই। ইউক্রেনের একাধিক শহরে রুশ হামলায় খার্কিভের একটি আবাসিক ভবনে 2 জন নিহত ও 13 জন আহত হয়েছেন। ওদেসা ও পাভলোহ্রাদেও হামলায় আহত হয়েছেন আরও অনেকে। পাল্টা হামলায় রাশিয়ার বেলগরদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 5 জন নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। আর এই পাল্টা হামলার প্রভাব এখন ইউক্রেনের সীমানাও ছাড়িয়ে যাচ্ছে। একটি ইউক্রেনীয় ড্রোন বুলগেরিয়ার আকাশ সীমায় ঢুকে বিস্ফোরিত হওয়ায় কিয়েভের রাষ্ট্রদূতকে তলব করেছে সোফিয়া। একই সময় ইউক্রেন সীমান্তের কাছে মলদোভাতেও পাওয়া গেছে একটি যুদ্ধ ড্রোনের ধ্বংসাবশেষ। ফলে যুদ্ধের সমীকরণ এখন আর শুধু মস্কো ও কিয়েভের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। রাশিয়ার পাশে উত্তর কোরিয়ার সরাসরি সামরিক সহায়তা আর ইউক্রেনের পাশে তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য সহযোগিতা, সব মিলিয়ে এই সংঘাত ধীরে ধীরে আরও বড় আন্তর্জাতিক সামরিক মোকাবেলার দিকে এগোচ্ছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে। ইসরায়েলি আগ্রাসনে গাজায় অঙ্গ হারানো শিশুরা নতুন জীবনের স্বপ্ন নিয়ে ফিরছে ফুটবল মাঠে। শরীরের একটি অঙ্গ হারালেও হারিয়ে যায়নি তাদের খেলায় ফেরার অদম্য ইচ্ছাশক্তি। এমপিউটি ফুটবল অ্যাসোসিয়েশন ও অলাভজনক সংস্থা হিল প্যালেস্টাইনের উদ্যোগে গড়ে তোলা এই একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে যুদ্ধাহত শিশুরা। সেই ধারাবাহিকতায় ক্রাচে ভর করে গাজা সিটির আল জালা এলাকায় একটি মাঠে অনুশীলন ও প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে তারা। 10 বছরের ছোট্ট মালাক খেদার সে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলছে, পা হারিয়েছি বলে আমরা থেমে যাব না। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি, সেই খেলাগুলোতেই অংশ নিতে এসেছি যেগুলো আমরা আগে উপভোগ করতাম। তবে এই স্বপ্নের পথেও রয়েছে বিশাল দেয়াল। যে কোনো সময়ে ইসরায়েলি বাহিনীর আকস্মিক হামলার শঙ্কা। তার মধ্যেই কোচ শাইমা ফালাফেল জানান, বর্তমানে সপ্তাহে মাত্র একদিন প্রশিক্ষণ দেয়া সম্ভব হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় সংকট ক্রীড়া সরঞ্জামের। বর্তমানে সপ্তাহে মাত্র একদিন প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে, যা একটি দলকে ভালোভাবে গড়ে তোলার জন্য যথেষ্ট নয়। সবচেয়ে বড় সমস্যা হলো খেলাধুলার সরঞ্জামের সংকট। গাজায় ফুটবলের সরঞ্জাম সহজে পাওয়া যায় না। পর্যাপ্ত ফুটবল না থাকায় আমাদের 2টি প্রশিক্ষণ সেশন পর্যন্ত পিছিয়ে দিতে হয়েছে। হয়তো বাইরে থেকে দেখলে মনে হতে পারে যুদ্ধের মধ্যে এমন ফুটবল খেলার আয়োজন বিলাসিতা, কিন্তু যে জনপদে প্রায় 60,000 শিশু এতিম হয়েছে 2.5 বছর ধরে, যাদের স্কুল জীবন থমকে আছে আর 90% বাড়ি ধ্বংস হয়ে গেছে, সেখানে এই ফুটবলে যেন নতুন করে বাঁচার সাহস দিচ্ছে। ধ্বংসস্তূপের মাঝেও তাই ক্রাচে ভর করে মাঠে নামে তারা। তবু তাঁবুর ছিদ্র দিয়ে নীল আকাশ দেখে স্বপ্ন দেখে একদিন স্বাধীন মাতৃভূমিতে আবার দৌড়াবে, খেলবে আর হয়তো বিশ্বজয়ের স্বপ্ন ছুঁয়ে দেখাবে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।